Smoking and alcohol injurious to health. It causes to cancer. মদ্যপান এবং ধূমপান উভয়ই স্বাস্থ্যের পক্ষে হানিকারক। আপনারা উভয় থেকে বিরত থাকুন। বৃষ্টি ভেজা এক সকালের গ্রাম্য শিটংয়ের পাহাড়ি অনুভূতিগুলোকে সঙ্গে নিয়ে দ্য কুইন অফ হিল দার্জিলিংয়ের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। চলো তাহলে অসাধারণ এই যাত্রাপথের সুন্দর মুহূর্তগুলো তোমাদের সামনে তুলে ধরা যাক। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমি বললাম পোকা, তোমাদের ভালোবাসা মজুমদার ট্রাভেলের পক্ষ থেকে খোকা। গুড মর্নিং সকলকে, গুড মর্নিং ফ্রম শিটং অর্থাৎ কমলালেবুর দেশ। তোমরা সবাই ভালো করে জানো, প্রথম এপিসোডে দেখলে আমরা কলকাতা থেকে শিলংয়ে এসে পৌঁছালাম কালকে, যেটা ছিল আর কি মানে গতকাল, যেখানে এই ভায়া এনজিপি হয়ে বাই ট্রেন বাই রোড হয়ে আমরা এসে পৌঁছেছিলাম। চলার পথে বৃষ্টি, মেঘলা আকাশ, তার সঙ্গে ফগ ওয়েদার, সমস্ত কিছু মিলেমিশে এখানে আমরা এসে পৌঁছালাম, আনন্দ করলাম, মজা করলাম। তো আজ আমাদের এখান থেকে জার্নি হবে হচ্ছিল গিয়ে বাঙালির ফেমাস একটা জায়গা, যেটা আমাদের ট্যাগলাইনে দেখেইছো, দীপুদা। সেই দীপুদার দা অর্থাৎ দার্জিলিং। গলা ভয়েসটা একটু বসে গেছে ঠান্ডার জন্য আর কি। তো আজকে আমরা এখান থেকে মোটামুটি আমাদের শিটংয়ের এই হোমস্টে থেকে আমাদের দার্জিলিংয়ে পৌঁছাতে মোটামুটি অফিসিয়াল টাইম গুগল ম্যাপ অনুযায়ী বলছে 60 কিলোমিটার, 2.5 ঘন্টা সময় লাগবে। কিন্তু চলার পথে বেশ কিছু সাইট সিন পরে দার্জিলিং সারাউন্ডিং এরিয়া, যেরকম সোনাদা পরে, ঘুম মনেস্ট্রি, বাতাসি আলু, পিস প্যাগোডা, জাপানিজ টেম্পল একসঙ্গেই রয়েছে। এছাড়া হচ্ছে ঘুম স্টেশন। আর শিটং সারাউন্ডিং এরিয়ার মধ্যে হচ্ছে চলো গিয়ে যোগীঘাট, রিয়াং নদীর উপরে আর কি, মংপো টেগর হাউস, প্রভৃতি জায়গা পড়বে, প্রভৃতি জায়গা। মানে সাইট সিন এখানে অঢেল। এছাড়া নেচার বিউটি তো আছেই। তো এগুলো সমস্ত কিছু করে যতটা পারবো দেখবো। এগুলো দেখে পৌঁছাতে 2.5 ঘন্টাটা মোটামুটি 4.5-5 ঘন্টা তো লাগবে, প্লাস আস্তে আস্তে দুপুরে লাঞ্চ টাঞ্চ তো রয়েছে। আর সকালে ব্রেকফাস্ট আমাদের হোমস্টেতে ইনক্লুড করাই ছিল, সেটা আমরা এখন করবো। তো তোমরা মানে কালকে দেখেছো, মানে আগের এপিসোডে দেখেছো যে মেঘলা আকাশ। তো বল ভাগ্য আমাদের কখনো সুপ্রসন্ন যায় না ম্যাক্সিমাম সময়। এবারও তো ব্যতিক্রম না, এবারও বাইরে মেঘলা আকাশ হয়ে রয়েছে, বৃষ্টি হচ্ছে সকাল থেকে, সানরাইজ দেখতে পাইনি। হোমস্টে থেকে আমাদের হোমস্টে থেকেও ভালো সানরাইজ দেখা যায় আমরা জানি, কিন্তু আনফর্চুনেটলি দেখে উঠতে পারিনি। তো দেখা যাক, একটু বৃষ্টিটা কমেছে, তো আমরা এখন ব্রেকফাস্ট করবো। দেখা যাক ব্রেকফাস্টে কি দিয়েছে, তার সঙ্গে তো মর্নিং টি সবই রয়েছে। তো আমাদের খাওয়ার টেবিলে আমরা যাই। এবং সবথেকে বড় কথা হচ্ছে, তোমরা জানো আমরা মাছে ভাতে বাঙালি মধ্যবিত্ত ঘরে মানুষ, ভালো থাকি, ভালো রাখি, তার মানে পাশাপাশি ভালো ঘুরি, সবটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো এবারও তাই করে আসছি। এবার আজকে এই এপিসোডে তো ব্যতিক্রম বা অন্য তো হবে না। তো আপাতত আমরা খাওয়ার টেবিলে যাচ্ছি, কি ব্রেকফাস্ট দিয়েছে না দিয়ে সবটা তোমার সামনে তুলে ধরার চেষ্টা করছি, দেখতে থাকো। এই হলো আমাদের সকলের জন্য সকালবেলা হোমস্টের তরফ থেকে দেওয়া ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট আমাদের দিয়েছে, আপনারা দেখলেন চা খেলাম, ব্রেকফাস্ট দিচ্ছে এখন। কিন্তু ব্রেকফাস্ট করার আগে আপনাদের এক ঝলক দেখালাম, একটু ডেসক্রাইবের জন্য আমি আবার এলাম। মানে দারুণ লাগছে সকালবেলা। জাস্ট দেখুন মেঘলা গাছে পিছনে মেঘ ভাসছে। এখানে হচ্ছে লোকে ওনাদের নিজেদের বাগান, এটা বললো যায়, এখানে চাষাবাদ হয় পুরো। এখানে রয়েছে জায়গা পুরোটা, মানে এখানে রাত্রেবেলা এই পাশে দেখুন কমলালেবুর জায়গা বাগানও রয়েছে, এই পাশটা দিয়ে দেখা যাচ্ছে, ভিতরে রয়েছে। খুব দারুণ লাগছে, দারুণ দারুণ। মানে রাতেরবেলা আমরা দেখছিলাম, মানে দূরের এলাকাতে ছোটো ছোটো লাইট জ্বলছে, পাহাড়ে সে লাইট ছোটো ছোটো করে দেখে মনে হচ্ছে রাতের তারা। আর এখানে সমস্ত কিছু বললাম, চাষাবাদ সমস্ত কিছু হচ্ছে। দূরে মেঘলা ভাসমান আকাশ, ওপাশে মেঘ ভাসছে। মানে যারা একটুখানি অব্বির ভালোবাসেন বা গ্রামাঞ্চল ভালোবাসেন, পাহাড়ি গ্রাম, তাদেরকে শিটং অবভিয়াসলি রেকমেন্ডেড করবো, আসুন ঘুরে যান। নর্থ বেঙ্গলে প্রচুর অব্বির জায়গা আছে, শিটং তার মধ্যে ওয়ান অফ দ্য ফেমাস জায়গা। আসুন ঘুরে যান। বৃষ্টি শুরু হয়েছে, তো আমরা ভিতরে যাই আবার ব্রেকফাস্ট টেবিলে।
আমাদের জার্নি যা শুরু হলো, জাস্ট গল্প গুজব আনন্দ মজা করতে করতে মনে হচ্ছিল যাবোই না এখান থেকে। যাই হোক, কিছু অফিসিয়ালি টেকনিক্যালি কাজ চলছিল আমাদের, সেই কাজটা হলো। তো জানতে পারবেন খুব শিগগিরই, মানে আমি আমার পর্দারিয়ে জানিয়ে স্ক্রিনের আপনাদের জানিয়ে দেবো। এছাড়াও আমাদের যেই ডিজিটাল মার্কেটিং প্লেস যেখানে বাবার আছে সেখান থেকে জানতে পারবেন। খুব শিগগিরই আমাদের শিলংয়ে দেখতে পারবেন আস্তে আস্তে। লেটস সি হোপফুলি কতটা কী হয় দেখা যাক। তো চলুন মেন আমরা ব্যাক টু দ্য পয়েন্ট ফিরে আসি। তো আপাতত এখন আমাদের মেন ডেস্টিনেশন আপাতত এখন প্রাথমিক উদ্দেশ্য হচ্ছিল গিয়ে যোগীঘাট, রিয়াং নদীর উপরে সেই যোগীঘাট ব্রিজ, যেই ব্রিজের মধ্যে অবদান ভারতীয় সরকারের পাশাপাশিও কিন্তু আরেকজনের আছে। একজন বলবো কি ভারতের একজন সমাজসেবী মানুষ বলা যেতে পারে, কে কিভাবে সবটাই ওখানে পৌঁছে গল্প হচ্ছে। আমরা ঘুরতে ঘুরতে যে বলছিলাম সেই রিয়াং নদীর উপরে অবস্থিত আপনার যোগীঘাট ব্রিজ, যোগীঘাট ব্রিজে চলে এলাম। এই হচ্ছিল সেই যোগীঘাট ব্রিজ, পিছনে দেখা যাচ্ছে। একটা শিটংয়ে যে সাইট সিন প্লেসগুলো তার মধ্যে অন্যতম একটা ফেমাস জায়গা হচ্ছিল এই যোগীঘাট ব্রিজ। মানে যোগীঘাট ব্রিজ যেটা মানে মোটামুটি শিটংয়ের প্রাইম লোকেশান থেকে আসতে মোটামুটি 1 ঘন্টা মতো সময় লাগে, কারণ দার্জিলিং এখানে 60 কিলোমিটার প্রথমেই বললাম শিলং থেকে। কিন্তু শিলং থেকে যোগীঘাট থেকে শিলং যাওয়ার সময় মোটামুটি ধরুন, সরি যোগীঘাট থেকে দার্জিলিং যাওয়ার সময় মোটামুটি ধরুন ওই 30-35 কিলোমিটার সময় লাগে হচ্ছিল ওই ঘন্টা 1.5-2 মতো। কিন্তু ফ্র্যাঙ্কলি স্পিকিং আমরা যে হোমস্টেতে ছিলাম সেখান থেকে এখানে আসতে হার্ডলি 10 থেকে 15 মিনিট লাগলো, মানে 2 কিলোমিটার ম্যাক্সিমাম লাগলো। সমুদ্র মানে এই নিচ থেকে জলের ওখান থেকে যদি বলা যায় যে মানে সিল্যান্ড থেকে এটা মোটামুটি ধরুন ওই 300-400 মিটারের মতো উঁচু হবে ম্যাক্সিমাম, তার বেশি নয়। কিন্তু এটা 2015 সালে যখন চালু হয়, এটা মোটামুটি চালু করতে প্রায় সেই সময় 2015 সালে 7 থেকে 8 কোটি টাকা খরচা হয়েছিল। রামদেব এটা প্রতিষ্ঠা করেছে, বলছিলাম যে ফেমাস একজন ব্যক্তি, অবভিয়াসলি ফেমাস। 7 থেকে 8 কোটি টাকা মোটামুটি খরচা হয়েছিল করতে। এটা ব্রিজটা হওয়ার ফলে ও পারটা হচ্ছিল শিটং আর এই পারটা হচ্ছে মংপু পড়লো। দেখুন পিছন দিকে দেখাচ্ছি, এই পারটা হচ্ছিল ওকে মংপু যাওয়ার এরিয়া, আর পিছন দিকটা হচ্ছিল শিটংয়ের এরিয়া। ঝালাফেরার রাস্তাটা অনেকটা ইজি করে ফেলেছে। এই পাশটা দিয়ে আপনারা আসতে পারবেন, এই পাশটা দিয়ে এসে এই দিকটা হচ্ছে লোকে আমাদের যে রিয়াং নদী যেটা বললাম, রিয়াং নদীতে নামার একটা জায়গা, উপরে পাহাড়, নিচে রিয়াং নদীর রাস্তা দেখাচ্ছি পুরোটাই। একটা অবিশ্বাস্য লাগছে, বিশ্বাস করুন, মানে এত সুন্দর জায়গা। এখন দূর থেকে দেখা যাচ্ছে নদীর জল বয়ে আসছে, খরস্রোতা নদী, রিয়াং নদী। এবং যেহেতু মানে এটা এখন মানে বর্ষার প্রাককালে, দেখুন পাহাড়ি নদীতে আপনি জলের ওরমভাবে করতে পারবেন না যে কোয়ান্টিটি বা কোয়ালিটি, কিছু তো নয়। কিন্তু এখানে যে খরস্রোতা ও নদীর যে আওয়াজ দারুণ। মানে এখানে বেশ করে দেখুন হোমস্টে আছে ভর্তি, এখানে অনেক হোমস্টে। এই নদীর ধারে হোমস্টেগুলো যে রাতেবেলার সাউন্ড মানে অবিশ্বাস্য। মানে সামনে এখানে ঋষিগোলা যাওয়া যায়, ঋষিগোলার এই তারপর হচ্ছে শিটং, যেগুলো মানে মোটামুটি বলতে পারেন নদী সারাউন্ডিং এরিয়ার পাশে দারুণ এক জায়গা। চলে এসছি একদম, দেখুন একদম রিয়াং নদীর ধারে, মানে দারুণ লাগছে। এরকম পাশ দিয়ে বয়ে চলেছে, পিছনে হচ্ছিল সমস্ত পাহাড়, সাথে মানুষজনের ভিড় তো রয়েছেই, ভালো ভিড় রয়েছে। এবং এরকম পিছনে সেই সামনে দেখা যাচ্ছে যোগীঘাটের সেই ব্রিজ, দারুণ লাগছে, অবিশ্বাস্য। আমি এখানে দেখাচ্ছি দেখুন, হয়তো রিভার র্যাফটিং করা যাবে না, কিন্তু এই জলের যে ফিল, ফটো তোলা, আনন্দ, মজা, দারুণ দারুণ। একবার বলবো এসে ঘুরে যান, দারুণ লাগবে। তো চলুন আমরা পুরোটা ঘুরছি, সবটাই তুলে ধরছি। সবটাই আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল মজুমদার ট্রাভেল, সেখানে আসবে। বেশ কিছু ফটো ক্লিপিংস আমরা নিচ্ছি, যেটা ইনস্টাগ্রাম হ্যান্ডেল মজুমদার_ট্রাভেল, 2 জায়গাতেই আসবে, দেখবেন। হাঁটতে হাঁটতে চলে এলাম পুরো নদীর মাঝখানে, দেখুন।
এতক্ষণ দেখছিলেন রিয়াং নদীর নিচে গিয়ে দেখাচ্ছিলাম, এবার সে হচ্ছে যোগীঘাটের ব্রিজটা উপরটা। এই মাথা থেকে ওই মাথা 74 মিটার লম্বা, কিন্তু ডিস্টেন্স এখান থেকে ওই পর্যন্ত 74 মিটার লম্বা। সম্পূর্ণটা কিন্তু লোয়ার একটা হ্যাঙ্গিং ব্রিজ, বাট এটা বাই রোড ব্রিজ, কারণ দুদিক দিয়ে একই সঙ্গে গাড়ি যাতায়াত করার ক্ষমতা রাখে বা ক্ষমতা আছে। আরেকটা আপনার জিনিস দেখাচ্ছি, এই ব্রিজটার আগে পুরনো একখানা ব্রিজ ছিল, যেটা শুধুমাত্র ছিল কি হাঁটার জন্য হ্যাঙ্গিং ব্রিজ। দেখুন সেটা ভগ্নাবশেষ এখনো পড়ে আছে, ইতিহাসের পাতায় স্মৃতিতে নাম লেখানোর মতো। এই দেখুন, এই ব্রিজটা হচ্ছে অ্যাকচুয়ালি পুরনো যোগীঘাটের ব্রিজ ছিল। দীর্ঘ বহু বছর আগে এখানে একটা বন্যা হয়, সেই বন্যার দরুন এই ব্রিজটা অনেকটা ড্যামেজ হয়ে যায়। পরবর্তী সময় 2015 সালে এটা নতুন করে পুনরায় আবার চালু করা হয়েছে। যোগীঘাট ব্রিজটার সৌন্দর্য আমার যেটা আমাদের পর্দায় আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেটা আমার মনে হচ্ছে সেটা স্পেশালি হচ্ছিল গিয়ে এই পাহাড়ের বুকে দেখুন দূরে মেঘ ভেসে যাচ্ছে, এই যে সুন্দর পাহাড়ি অনুভূতির মাঝখানে একটা হ্যাঙ্গিং ব্রিজ, সৌন্দর্যটা কিন্তু বেশি বাড়ছে হচ্ছিলো এই একটাই কারণে। কারণ হচ্ছিলো কি বহু হ্যাঙ্গিং ব্রিজ আছে, যেটা হচ্ছিলো কি পাহাড়গুলো একটা দূরে দূরে, সামনে না। আর এখানে পাহাড় নিচ দিয়ে বয়ে চলেছে খরস্রোতা নদী, এবং বর্ষাকালে এই নদীর জল যখন আরও বেড়ে যায় দ্বিগুণ মাত্রায়, তার তখন সৌন্দর্য তুলনা করা ভাষা কিন্তু নেই। এই দেখেন, আর এই আমাদের বড় আমাদের গার্জিয়ান কেমন লাগছে? খুব ভালো লাগছে। হ্যাঁ, ও আমাদের ক্যাপ্টেন আর কি, ও আমাদের এখানে শিলংটা ওই চিনিয়ে নিয়ে এসছে, আমরা তো চিনতাম না, ও সমস্ত রাস্তাঘাট দেখে চিনিয়ে নিয়ে এসছে, আমরা ওর সঙ্গে এসছি, ও আমাদের গাইড আর কি। ভালো রাস্তাঘাট চেনে, মোটামুটি নর্থ বেঙ্গলের পুরাতন রপ্ত, বাড়ি যাওয়ার রাস্তা জানে না কি করে যেতে, তাই না বল? আমরা শিটং ভিলেজ বা শিটং এরিয়া যেটাই বলেন না কেন ক্রস করে আমরা এখন মংপোতে ঢুকলাম। মংপো কিন্তু একটা ছোট্ট ভিলেজ, এরকম মংপোর মতো কিন্তু এখানে বহু ছোটো ছোটো ভিলেজ আছে, যেমন খায়ালতার, মানা প্রভৃতি। তো প্রত্যেকটা ভিলেজের সৌন্দর্য কিন্তু প্রত্যেকটা বিভিন্ন রকমের, এবং প্রত্যেকটা কিন্তু পাহাড়ি জঙ্গলময় ঘেরা এরিয়া, বেশ সুন্দর লাগছে। এর সঙ্গে আমরা সকালবেলা ঘুরতে ঘুরতে বেশ কিছু কমলালেবুর বাগান দেখছিলাম, ওখানে একটা ফল পেলাম, যেই ফলটার নাম হলো পিচ, এখানকার লোকালরা নামে যেটা নামে পরিচিত পিচ ফল। খেতে খুব মিষ্টি, আচার তৈরি হয়, কিন্তু পিচ ফল দিয়ে আরেকটা জিনিস তৈরি হয়, যারা সুধা পানীয় ব্যক্তি তাদের খুব ভালো লাগবে। পিচ দিয়ে কিন্তু পিচ ফল দিয়ে খুব সুন্দর কিন্তু ওয়াইন তৈরি হয়, পাহাড়ি ওয়াইন। এবং শুধু তাই নয়, এখানে আরেকটা ফল পাওয়া যায় যার নাম হচ্ছে শিমুল তরুল। এই শিমুল তরুল ফল দিয়েও কিন্তু ওয়াইন খুব ভালো তৈরি হয়। এই হলো সেই পিচ ফল। আগেই বলছিলাম এই ফল দিয়ে খুব সুন্দর পাহাড়ি ওয়াইন তৈরি হয়। আপনাদের সঙ্গে গল্প করতে করতে একটা জিনিস তখন বলা হয়নি, মনে হলো বলি জানাই, সেটা হচ্ছিল গিয়ে আগে বলেন, যেমন আপনারা তখন বললাম যে যোগীঘাট ব্রিজটা জাস্ট ওই রিয়াং নদীর উপর 300 মিটার মতো, 300 মিটার মতো উঁচু আর কি, কিন্তু অ্যাকচুয়ালি সিল্যান্ড থেকে কিন্তু প্রায় 2000 ফিট উচ্চতা অবস্থিত। এর সঙ্গে একটা জিনিস বলে যাওয়া, এটা হচ্ছিল কি শিটং এরিয়া বা মংপো এরিয়াতে আজকে হোটেল থেকে হোমস্টে থেকে আমরা একটা জিনিস নিয়ে আসছি, ঝালের জন্য লঙ্কা সবাই কম বেশি আমরা খাই। তো এইখানে লঙ্কা ছোট্ট এরকম দেখতে, সেই নাড়ুর মতো, নাড়ু যেরকম হয় লক্ষ্মী পুজোর নাড়ুর মতো সাইজ, তো ছোটো। জেনারেলি কলকাতা ওদিকে এই লঙ্কাগুলো আমরা দেখি না, দেখলেও সেগুলো আমরা অনেকে বলি মুম্বাই লঙ্কা বা এক্সট্রা বিভিন্ন নামে আমরা ডাকি। কিন্তু এখানে যে লঙ্কাটা দেখি খেলাম বা দেখলাম, বিশ্বাস করুন ঝালপ্রেমী মানুষ হয়েও বলছি
যারা ঝাল খান না তারা ভুল করে চেষ্টা করতেও যাবেন না, তাহলে মোটামুটি কিন্তু মানে জীবনে প্রথম যখন খেয়েছিলেন যা সেই খাবার কী খেয়েছিলেন সে মনে পড়ে যাবে, এতটা পরিমাণ ঝাল। দেখতে হালকা সবুজ হালকা লাল মেশানো, মানে মেলানো মেশানো। এবং এই লঙ্কাগুলোর নাম কি জানেন? মানে শুনলে তো অবাক হবেন, ভূত ঝালকিয়া, ভূত ঝালকিয়া নাম লঙ্কার, বেশ সুন্দর খেতে। তো এরকম যদি অনেক হাজারো হাজারো সুন্দর সুন্দর ফল বা সবজি পাওয়া যায় এবং অফবিট পাহাড়ি জায়গায়, কেউ যারা যারা বিভিন্ন রকম আনকমন জিনিসের নাম জানেন প্লিজ কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যোগীঘাট দেখে চলে এলাম হচ্ছিল গিয়ে আমাদের সেই ফেমাস বাঙালির কবি রবীন্দ্রনাথ ঠাকুরের পীঠস্থান বলা যায় নর্থ বেঙ্গলের। এই দেখুন পিছনে রবীন্দ্রনাথের মূর্তিও রয়েছে। এই জায়গার নাম হচ্ছিল গিয়ে মংপো টেগর হাউস। শিলং থেকে মোটামুটি দূরত্ব ধরুন ওই 30 কিলোমিটারের কাছাকাছি। আর দার্জিলিং এখান থেকে এখনও মোটামুটি 30 কিলোমিটারের রাস্তা বাকি রয়েছে। সময় তো লাগলো মোটামুটি ঘন্টাখানিক মতো প্রথম থেকে ধরলে, এবং এখান থেকে এখনও দার্জিলিং যাওয়ার সময় মোটামুটি ঘন্টা 3 মতো। সমতল থেকে কিন্তু প্রায় 3700 ফিট, মিটার না 3700 ফিট উঁচুতে অবস্থিত। এটা সপ্তাহ সোম থেকে শনি প্রতিদিনই মোটামুটি খোলা থাকে, রোববারটা শুধু বন্ধ থাকে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা। এন্ট্রি সেরকমভাবে কিছু নেই, ভিতরে ফটো তুলতে গেলে 25 থেকে 30 টাকা মতো করে একটা ফটো ক্যামেরার চার্জেস নেয়। তো এই হলো পুরো এরিয়াটা। শোনা যায় 2011 সালে একবার বন্যা বলা ভুল, ওই ঝড় বৃষ্টির জন্য ড্যামেজ হয়েছিল। বাট এটা গল্প যেটা শোনা যায় সেটা হচ্ছিল গিয়ে 1938 সাল আর 1939-40 সালের মধ্যে মাঝামাঝি প্রায় রবি ঠাকুর 3 থেকে 4 বার এখানে এসেছিল, প্রায় 4 বারই বলা যেতে পারে। ফিফথ টাইম যখন পঞ্চমবারের সময় যখন এসেছিল তখন আর পৌঁছাতে পারেনি, কালিম্পং দিয়ে শরীর খারাপ হয়ে চলে গেছিল। এবং সবথেকে বড় কথা থার্ড টাইম যখন এসেছিলো কিন্তু ডাইরেক্ট পুরী থেকে এখানে এসেছিলো। এবং 1940 সালে লাস্ট যখন 4 নম্বর যখন এসেছিলো, 4 নম্বর বার তার বার্থডে পর্যন্ত এখানে সেলিব্রেট করা। এবং এই বাড়িটা কিন্তু রবীন্দ্রনাথের নামে হওয়া সত্ত্বেও কিন্তু অ্যাকচুয়ালি বাড়িটার মালিক বা মালিকিন সেটা হচ্ছিলো গিয়ে মৈত্রী দত্ত এবং হচ্ছিল এম সেন ছিল গিয়ে এখানকার কুইন অ্যান্ড যে ফ্যাক্টরির মানে এই মংপোতে একজন ম্যানেজার। এবং মৈত্রী দেবী ছিল গিয়ে একজন কবি বা লেখিকা বলা যেতে পারে, তার সঙ্গে ছিল কবিতা প্রেমী মানুষ। তো তাদের বাড়িতেই তারা আহ্বান করেছিল রবীন্দ্রনাথ ঠাকুরকে। তো পরবর্তী সময় ভারতীয় সরকার এবং তারা সবাই মিলে যৌথ প্রক্রিয়াতে এই বাড়িটার নাম করা হয় রবীন্দ্রনাথের নাম করে, যে চলে গিয়ে মংপো টেগর হাউস। এবং আরেকটা নাম ডাকা হয় সেটা চলে রবীন্দ্র ভবন। ভিতরে মিউজিয়াম মতো আছে, ফটো খুব একটা তুলতে দিলে এমনি দেয় না, পারমিশন নিতে হয়। প্লাস 25 টাকা করে এন্ট্রি ফিস মতো রয়েছে ক্যামেরার জন্য। এখন আমি খেয়ালই করি না, আপনারা দেখুন উপরে একটা কি সুন্দর ট্রি হাউস। আই হোপ এখানে থাকার ব্যবস্থাও আছে। তো বলা যেতেই পারে এটা হচ্ছিল গিয়ে মংপো টেগর হাউসের ট্রি হাউস। তো চলুন সামনের দিকে এই যে মিউজিয়ামটা রয়েছে যাওয়ার রাস্তাটার সামনে একটা জিনিস জানলাম এসে, সেটা হচ্ছিল গিয়ে যেটা বলছিলাম 25 টাকা করে ক্যামেরার জন্য, সেটা কিন্তু অ্যাকচুয়ালি নিয়ম এখন পাল্টেছে। ওটা হচ্ছিল গিয়ে ম্যান টু ম্যান, পার পার্সন 25 টাকা করে এন্ট্রি ফি। কিন্তু ভিতরে এখানে ফটোগ্রাফি বন্ধ করে দিয়েছে। এখানে লেখাও রয়েছে ফটোগ্রাফি প্রহিবিটেড, জুম করে দেখতে পারবেন। তো কিছু করার নেই, ভিতরটা আমরা ঘুরে আসছি, এসে কীরকম কী সাজানো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। আনফর্চুনেটলি আর দেখা যেতে পারবো না ভিতরটা, তখন ভিতরে আমরা যাচ্ছি, গিয়ে ঘুরে এসে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন মংপো টেগর হাউসের ভিতরকার কিছু অংশের ছবিসমূহ। ভিতরটা ঘুরে এলাম, সেরকম মানে ফটোগ্রাফি তো করতে দেয় না, তবুও 2-1টা ফটো ক্লিপিং তুলে যে আপনাদের সঙ্গে তুলে দিলাম, দেখলেনি সবটাই। তো সত্যি কথা বলতে ভিতরটা খুব সুন্দর সাজানো, রবীন্দ্রনাথের ডিটেলসে সমস্ত কিছু লেখা, কবে এসেছিলেন না এসেছিলেন তার বিভিন্ন ঘর থেকে শুরু করে ভিতরে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য সে সময় তৈরি করা ওয়াশরুম, সব ইচ অ্যান্ড এভরিথিং ভিতরে আছে। বেশ সুন্দর জায়গা, পিসফুল, নিরবতা বজায় রাখবেন। আর তো তেমন কিছু এখানে নেই আর দেখানোর মতো, বাকি সারাউন্ডিং এরিয়াটাও একবার দেখিয়ে দিলাম আপনাদেরকে। তো দেখছি আর যদি কিছু থাকে সেটা তুলে ধরছে। হ্যাঁ, ভিতরে ওয়াশরুম আছে পিছন দিকটাতে, এই পাশটাতে, যদি প্রয়োজন পরে ইউজ করতে পারেন। পেয়েবেল কি নন পেয়েবেল সেটা আমি জানি না, কারণ গিয়ে দেখিনি, কারণ প্রয়োজনীয়তা পড়ছে না বলে যায়নি আর কি। জাস্ট আমাদের দেখা হয়ে গেছে, এখন দেখলেনি, তখন দেখালাম। সে চলো গিয়ে মংপো টেগর হাউস। এবার আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে আবার এগিয়ে যাচ্ছি, কিন্তু বাইরে হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে, ধীরে ধীরে বৃষ্টি। এবং দেখাচ্ছি পুরোটা একদম ফগ, মানে আগের ভিতরে যেমন দেখছিলাম পুরো ফগ মেঘলা ওয়েদার। এখানে চলার পথে রাস্তা বিভিন্ন ধরনের রং বেরঙের ফুল কিন্তু দেখা যাচ্ছে, মানে অফবিটে কিন্তু এগুলো কিন্তু সৌন্দর্য। চেষ্টা করবেন এই সমস্ত এরিয়া যখন ক্রস করার জন্য, মোটামুটি দিনের আগে মানে ক্রস করাটাই বেটার।
এবং এখানে আসতে না মানে একটা ওই হয় না একটা ফ্রেশ অক্সিজেন, ভিতর থেকে একটা প্রাকৃতিক জিনিসকে অনুভব করা, ভালোবাসা। মানে এখানে যেন আসতে যেন আমার তো ভালো লাগে খুব, মানে আমি পাহাড় প্রেমী মানুষ, আমার খুবই ভালো লাগে। হয়তো ঘুরতে সবই ভালোবাসি, কিন্তু পাহাড়ের প্রতি একটা আলাদা নস্টালজিয়া কাজ করে আমার। চলার পথে একটা নাম না জানা জায়গা দাঁড়ালাম এবং জেনে সেখানকার ডিটেলসগুলো জানলাম, মানে জানার চেষ্টা করছি আর কি। 16 বলে একটা জায়গা মংপুর এরিয়ারই পড়ে, সেখানে একটা ভিউ পয়েন্ট এখানে নতুন হয়েছে, এই দেখুন। এবং এটা একটা পার্ক বা ভিউ পয়েন্ট বলতে পারেন। এই পার্কটা না পার্কই বলা যায়, পার্কটার নাম হচ্ছে রডেন্ড্রন পার্ক। জাস্ট এই 2024 নভেম্বর মাসে ওপেনিং হয়েছে। পিছনে দেখুন ডিটেলসে লেখা রয়েছে, এখানে কতজন কাজ করে, যে কত কস্টিং পড়েছে, ডিটেলসের সমস্ত লেখা রয়েছে, আমি দেখাচ্ছি আপনাদের। এটা মার্চ মাসে কমপ্লিট হয়েছে 24-এর, কিন্তু চালু হয়ে যাচ্ছে নভেম্বর মাসে। তো চলুন পুরোটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। মানে ভিউ দেখুন দারুণ, কিন্তু আনফর্চুনেটলি যে আমাদের এটা হচ্ছে পোড়া, কিছু দেখা যাচ্ছে না, পুরো ফগে ভর্তি। বাট হ্যাঁ, এই একটা অভিজ্ঞতা খুব নতুন, বেশ সুন্দর লাগছে। অবজার্ভ করুন, দেখা যাচ্ছে কিনা জানি না 6 ইঞ্চি ক্যামেরা, দেখুন সামনে পুরো মেঘ ভেসে যাচ্ছে, এই পুরোটা মেঘ ভেসে যাচ্ছে, কিন্তু দেখুন কি সুন্দর লাগছে। আমি ওখানে যে দাদা, ভালো কথা, এখানে কিন্তু এন্ট্রি ফিস আছে, 20 টাকা করে এন্ট্রি ফি নেয়। তো ওই দাদার কাছে জিজ্ঞাসা করছিলাম, বললো মোটামুটি সেপ্টেম্বর অক্টোবর মাসে এই জায়গায় ওয়েদার মোটামুটি পরিষ্কার থাকে, তো তখন আসলে আরো সুন্দর বেশি লাগে। খুব একটা যে আইডিয়া ভুল না হয়, অভিজ্ঞতা থেকে বলছি, এটা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 9 করে হলো প্রায় 4000 ফিট উচ্চতা, কিন্তু প্রায় অলমোস্ট কাছাকাছি, 4000 না হলে প্রায় 3-3.5 ফিট উচ্চতা হবে, বেশি ওই কম না। দেখুন বেশ সুন্দর ছোটো ছোটো ফুলের বাগানে সাজানো, কিন্তু আনফর্চুনেটলি দূরের জিনিস দেখিয়ে উঠতে পারছি না। চলো নিচের দিকে যাচ্ছি। আরেকটা জিনিস বলার, যারা এখানে আসবেন এই শিটং এরিয়া বা যে কোনো অফবিট এরিয়া বা যে কোনো হিল স্টেশনে, যাদের পায়ের প্রবলেম আছে বা যাদের মানে বলুন শ্বাসকষ্টের ব্রিদিং প্রবলেম আছে, তারা কিন্তু অবশ্যই ডক্টর কনসাল্ট করে আসবেন। এবং এই ওয়েদার যে এখন যে ওয়েদারটা আমরা ফেস করছি, বাচ্চা নিয়ে আসলে অবশ্যই কোয়াইট গুড, আপনি আনতেই পারেন। বাট এর থেকে বেশি ঠান্ডার সময় যখন বাচ্চা যদি আনেন, তাহলে বাচ্চার জন্য কিন্তু অবভিয়াসলি ডক্টর কনসাল্ট করে নিয়ে আসবেন। কারণ এখানে হয়তো স্নোফল পাবেন না, বাট টেম্পারেচার কিন্তু এত হাইও পাবেন না, সেটা কিন্তু প্রায় অলমোস্ট কিন্তু ঠান্ডার কাছাকাছি, যেটাকে বলে 0 বা নেগেটিভের কাছাকাছি কিন্তু টেম্পারেচার কিন্তু অলমোস্ট থাকে। বর্তমানে এখন চলার পথে আমাদের সঙ্গে দেখা হয়ে গেল দার্জিলিংয়ের সেই ফেমাস টয় ট্রেনের। এই জাস্ট এসে পৌঁছানো হলো, প্রায় একটা দীর্ঘ রাস্তা অতিক্রম করে দার্জিলিংয়ে হলো আমাদের হোটেল আজালিয়া হলিডেজ। বাবার সঙ্গে মালিকের ব্যক্তিগতভাবে পরিচয় আছে, সেখান থেকে সমস্ত বুকিং। এই আজালিয়ার কিন্তু একটা হোটেলও আছে যেটা দার্জিলিং মেলের উপরে, ওটাও কিন্তু আজালিয়া, তাদেরই একটা পার্ট এই আজালিয়া হলিডেজ, জাস্ট জাকির হোসেন রোডেই। তো প্রপার্টি খুব সুন্দর, এবং সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে হলো গিয়ে এমন জায়গায় রুম,
সুবিধাও আছে অসুবিধাও আছে। সুবিধাটা কি, সাইড দিয়ে হচ্ছে লোকে মেন রোড, মানে এখানে সব দেখা যাবে, লোকজন যাতায়াত করছে, সমস্ত কিছু সুবিধা অসুবিধা রাত্রেবেলা। আবার অসুবিধা হচ্ছে লোকে গাড়ির আওয়াজ একটা প্রবলেম, কিন্তু এমনি ওভারঅলটা আমি রুমে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন পিছনে টিভি, একটা খাট, বড় খাট, মোটামুটি 3 জন আরামসে শোয়া যাবে। এই হচ্ছিল টিভি, এই হচ্ছিল গিয়ে সিটিং ক্যাপাসিটি, দুটো টেবিল নেই, চেয়ার বলতে পারেন, বেতের চেয়ার। এখানে হচ্ছে ছোটো একটা বেড সাইড টেবিলের মতো ছোটো টেবিল, এখানে একখানা এটাও ওটা মানে ডাইনিং টেবিল। এই হচ্ছিল ওয়ার্ড্রপ, এটা হচ্ছিল গিয়ে বেড সাইড টেবিল, আর এটা হচ্ছিল গিয়ে ওয়াশরুম। গিজার আছে, রিমোট সিস্টেম, বেসিন, মিরর, সব কিছুই। তো বেশ ভালো লাগছে। তো আমরা মোটামুটি এখন ফ্রেশ ট্রেশ হয়ে সামনেই মেল আছে, মেলে যাই। মেলে গিয়ে ঘুরছি। সত্যি বলতে আমাদের লাঞ্চ হয়নি, এখন লাঞ্চ করব। আমরা জাস্ট এই হোটেল থেকে বেরোলাম, বেরিয়ে এবার দার্জিলিং মেলে যাচ্ছি। এই হচ্ছিল পিছনের রাস্তা দার্জিলিং মেলের, একটু ডাউনওয়ার্ড রাস্তা আছে। যারা যাবেন বা এদিকে আসবেন যারা, এটা হচ্ছে টুমসুম রোডে, আর হচ্ছে জাকির হোসেন রোডে, দুদিকে রোডে প্রপার্টি। একটু অসুবিধা হবে ওঠার সময়, একটু ওয়াকিং ডিস্টেন্স মিনিট 5-7 মতো। তো লেটস সি, আমরা আগে মেলে পৌঁছাই। বললাম 11 মানে বলা, লাঞ্চ এখনও হয়নি। দেখি মেলে বেশ কিছু খাবারের দোকান আছে, তার মধ্যে একটা ফেমাস দোকান, যারা দার্জিলিংয়ে এসেছেন তারা জানেন, মহাকাল রেস্টুরেন্ট। ওখানে যাচ্ছি, খেয়ে তারপর একটুখানি মহাকাল মন্দিরে যাবো, মেল টেল ঘুরবো। এই হলো আজকের সকলের জন্য দুপুরের লাঞ্চ। এই জাস্ট খাওয়া দাওয়া করে বেরোলাম। মোটামুটি মহাকালার রেস্টুরেন্টে খাওয়া হয়ে ওঠেনি, পাশের রেস্টুরেন্টে খেলাম। এত ভিড়, এক্সেসিভ। এই দার্জিলিংয়ের পুরনো সে প্রাণবন্ত দার্জিলিংয়ের কোনো ছোঁয়াটাই পাচ্ছি না। মানে এটা অনেকটা আমাদের এই ধর্মতলা হয়ে গেছে ওই কলকাতার। এত ভিড়, ঘুরতে এলাম মাইন্ড রিফ্রেশমেন্টের জন্য, হেরালি করতে লাগে, মনে হচ্ছে যে ধর্মতলা না তো কলকাতা পুজো। এখন আপাতত আমাদের মহাকাল মন্দিরের দিকে যাওয়ার চিন্তা ভাবনা করছি, দেখা যাক আগাই খোলা আছে কিনা। প্রায় এখন 5:30 বেজে গেছে। ওদিকটা গিয়ে সামনের দিকে এগোচ্ছি, সব দোকানপাটগুলো ভিড়ভাট্টা, সব পসরা নিয়ে বসে আছে, মানে ড্রেসেরই ম্যাক্সিমাম। এছাড়া এখানে বহু জিনিসপত্র আছে, আমরা মেল নিয়ে আরও কথাবার্তায় বলবো। এই হলো দার্জিলিংয়ের অন্যতম ফেমাস একটি জায়গা। এটি হলো দার্জিলিংয়ের মেল প্রাঙ্গণ। দার্জিলিংয়ের যেই সমস্ত ফেমাস জায়গাগুলি আছে তার মধ্যে অন্যতম একটি জায়গা হলো দার্জিলিংয়ের এই মেল প্রাঙ্গণ, যেখানে সকাল থেকে সন্ধে প্রত্যেক দিনই হাজারো মানুষের আনাগোনা লেগেই থাকে। আমরা হাঁটতে হাঁটতে এসে পৌঁছালাম মহাকাল মন্দিরের এন্ট্রেন্সের জায়গাটা। এই হলো সেই এন্ট্রেন্স করার জায়গা। এখান দিয়ে উঠতে হবে পিছন দিক দিয়ে, উপরে সিঁড়ি আছে, হেঁটে যাওয়ার জায়গা আছে। চলুন আস্তে আস্তে আমরা উপর দিকে উঠে পুরোটাই দেখাচ্ছি। এবং একটা যে মাথায় রাখবেন, যারা আসবেন বয়স্করা বা বাচ্চারা, সিঁড়ি প্রচুর আছে, সুতরাং সেটা মাথায় নিয়ে কিন্তু আসবেন। এটা হচ্ছিল পুরোটাই মহাকাল মন্দিরে ওঠার চড়াই রাস্তা। এই নিচ থেকে উঠে আসতে হবে। আমরা এখন পরন্ত বিকেলে যাচ্ছি। পরন্ত বিকেলে কিন্তু উপরটা খুব সুন্দর সাজানো থাকে, কিন্তু সন্ধ্যা আরতিও হয়। লামা দর্জে রিংঝিং 1782 খ্রিস্টাব্দে এটা প্রতিষ্ঠা করেছিল। এবং এই সময় কিন্তু পার্শ্ববর্তী একটা ভুটিয়া মনিস্ট্রিও ছিল। সেই মনিস্ট্রিটা কালের নিয়মের সঙ্গে ধ্বংস হয়ে যায়। তো পরবর্তী সময় বেশ কিছু বছর আগে ভুটিয়া বস্তিতে সেটা শিফট করে দেওয়া হয়। কিন্তু এইটা কালের সঙ্গে সঙ্গে সৌন্দর্য আরও বাড়তে থাকে। বর্তমানে এখানে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর সবারই মোটামুটি পুজো হয়। তো উপরটা হচ্ছিল কি অনেকটা বুদ্ধিস্ট কালচারের মধ্যে দেখতে, মনাস্ট্রিগুলো যেরকম হয়, কিন্তু উপরটা কিন্তু পুরোটাই মন্দির। এবং এখানে কিন্তু পুরো সিঁড়ি আর নেই, পুরোটাই রাস্তা করে দিয়েছে। ওই দেখুন উপরে সেই মন্দির এরিয়া। তো চলুন উপরে যাই। এটা মোটামুটি সমতল থেকে 7000 ফিট উচ্চতা অবস্থিত। প্রত্যেক দিনই সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত 12 ঘন্টা খোলা থাকে অফিসিয়ালি। তার থেকে বেশি অনেক সময় খোলা থাকে সন্ধ্যা আরতি চলতে থাকলে।
আর এনটিভি সেরকম নেই। আপনারা তো বুঝতেই পারছেন, আমি নিজেও ব্যক্তিগতভাবে হাঁপিয়ে গেছি, যেহেতু চড়াই উচ্চাই মিলিয়ে মিশিয়ে আছে। আর বর্তমানে দার্জিলিংয়ে ঠান্ডা বলতে একদম নেই সেটা বলবো না, যেহেতু পাহাড় মানে সমতল থেকে দার্জিলিং প্রায় 7000 ফিটের উপরে উচ্চতা অবস্থিত, 6900 ফিট মতো অ্যাপ্রক্সিমেটলি, কিন্তু হিসাব মতো তারও বেশি উচ্চতা অবস্থিত। সেই উচ্চতাটা নিয়ে গল্প নয়, পরের এপিসোডেই করবো। অ্যাটলিস্ট আমরা এসে পৌঁছালাম মন্দির এরিয়াতে। এই হলো মন্দির, এটা হচ্ছে এন্ট্রি গেট মন্দিরের। আর এই পাশেও একটা মন্দির রয়েছে, বেশ সুন্দর সুন্দর মন্দির রয়েছে এখানে ভেতরে। এবং যেটুকু শোনা যাচ্ছে এখানে কিন্তু আমাদের যখন পবিত্র দুর্গাপূজার সময় কিন্তু বড়সড় করে একটা আসরে কিন্তু এখানে, মানে আসর বলা ভুল, একটা মানে সুন্দর অ্যারেঞ্জমেন্ট করে কিন্তু এখানে দুর্গাপুজো করা হয়। এখানে আমি দেখাচ্ছি আপনাদের ব্যাক ক্যামেরায়, আমরা এই পাশটা ঘুরছি পুরো, তারপরে মন্দিরের জায়গাটা দেখাচ্ছি, ঠাকুরের জায়গাটা। এখানে কিন্তু এই যে মন্দিরটা পার্টিকুলারলি মেন মন্দিরে যেটুকু জানা যাচ্ছে জিজ্ঞাসা করে, গৌতম বুদ্ধের সঙ্গে এক্স্যাক্টলি এটা মেন মন্দির। এখানে গৌতম বুদ্ধের সঙ্গে মানে শিবের সঙ্গে গৌতম বুদ্ধেরও কিন্তু এখানে পূজিত হয়। মানে বললামই তো, মানে আপনার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পুজো হয়, যেরকম ওখানে শীতলা কালী মায়ের পুজো ছিল, এখানে শিব পুজো হচ্ছে। এবং শিবের সঙ্গে কিন্তু বৌদ্ধ ধর্মে বৌদ্ধরও কিন্তু গৌতম বুদ্ধেরও কিন্তু পুজো হচ্ছে। মানে বুঝতেই পারছেন, বুদ্ধিস্ট কালচার আর হিন্দু কালচার কিন্তু একসঙ্গে কিন্তু মিলিত প্রভাব বিস্তার করেছে কিন্তু এই মন্দিরে। তো আমরা মন্দিরের মেন মন্দিরের অবস্থিত ঠাকুরের মূর্তি সমূহটা পুরো আপনার সামনে দেখাচ্ছি ব্যাক ক্যামেরার চেষ্টা করে। আমাদের এতক্ষণ ধরে মহাকাল মন্দির ঘুরে দেখা হয়ে গেছে। এবার আমরা আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছি ভানুভবনের দিকে, যেখানে পুরো মহাকাল মার্কেটটা স্থানান্তরিত হয়ে গেছে। দার্জিলিংয়ের এটা হচ্ছে লোকে ভানুভবন, দেখুন উপরে ক্যাপিটাল বলে সম্বোধন করার জন্য ঘড়ি লাগানো আছে। আর এটা হচ্ছে ভানুভবন মেনলি। তো বেসিক্যালি যেটা দার্জিলিংয়ের ম্যাল মার্কেট আর নিউ ম্যাল মার্কেট ছিল, সে দুটো মার্কেটই এখানে মোটামুটি শিফট হয়ে গেছে। এই হচ্ছিল মেন লোকেশন, এই দিকে হচ্ছে লোকে ম্যাল যাওয়ার রাস্তা। আর এখানে শিফট হয়ে গেছে পুরোটা, ভিতরে খাবারের দোকান থেকে শুরু করে সমস্ত মার্কেটটা এখানে শিফট হয়ে গেছে। যারা কেনাকাটা করতে চান মোটামুটি সকালবেলা ওই 10টা থেকে সন্ধ্যেবেলা 6টা 7টা অবধি খোলা থাকে, কেনাকাটা করতে পারেন। আমরা এখন ঢুকছি মার্কেটে, আর তেমন কিছু নেই আর ভিডিও দেখানোর মতো। আজকে একটু শপিং করি নিজেদের মতো করে। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব ফলো করে দেবেন। নেক্সট এপিসোডে আমরা রাখবো হচ্ছে দার্জিলিংয়ের লোকাল সাইট সিন ঘুরবো। তো চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আবারও বলা কেমন লাগলো প্লিজ লাইক সাবস্ক্রাইব ফলো করে দেবেন। চলুন তাহলে আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন, নমস্কার, গুড নাইট।